প্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রেস ভিউতে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের প্রেস ভিউ অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ খান তাসির। তাসির ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আমরা বরাবরের মতোই ঢাকার পত্রিকার শিরোনাম নিয়ে কথা বলবো এবং তার আগে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দুটো পত্রিকা আমাদের হাতে এসেছে। দুটো পত্রিকার শিরোনাম নিয়ে আমরা কথা বলবো। সাপ্তাহিক প্রবাস শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নিন্দার ঝড়, ব্রিটেনে নিষিদ্ধের আহ্বান, নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি, মহাবিপকে ডোনাল্ড ট্রাম্প। এটা খুব আলোচিত বিষয়। আরেকটা শিরোনাম আছে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশের প্রেক্ষাপটে লিখেছে। অন্যান্য প্রসঙ্গ আছে। সাপ্তাহিক আজকাল শিরোনাম করেছে হাসিনার হিলারি বিরোধী মন্তব্যে তোলপাড় ঢাকা নিউ ইয়র্ক। আরেকটা শিরোনাম দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে ভাঙ্গন কি অনিবার্য, সিদ্দিক সাজ্জাদের গৃহে আগুন। আর চলে গেলেন নিউ ইয়র্কে বাংলা সংবাদপত্রের প্রবাদ পুরুষ ডক্টর রঞ্জিত দত্ত। অন্যান্য প্রসঙ্গ আছে। ঢাকার পত্রিকা শিরোনাম আমরা পরে যাচ্ছি। প্রথমেই আলোচনা আসতে চাই যেটা এখনকার সময় আমাদের নিউ ইয়র্ক সহ সারা বিশ্বব্যাপী আলোচিত ডোনাল্ড ট্রাম্প, যে রিপাবলিকান ধারণা করা হচ্ছে যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আগামী বছরের জন্য, এবং সে মুসলিম বিরোধী একটা বক্তব্যকে কেন্দ্র করে সব ক্ষেত্রে সবখানে সব মহলে আলোচিত হচ্ছে। এবং দুর্ভাগ্যজনক হলেও যে অভিবাসী দেশ এই আমেরিকাতেই, নিউ ইয়র্কে, আমাদের এই অস্ট্রেলিয়াতেই এক বাংলাদেশি মুসলমান হেড ক্রাইমের শিকার হয়েছে তার বক্তব্যের পর, এবং সেটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে আপনি কীভাবে বিষয়টা দেখছেন? আগামী প্রেসিডেন্ট ইলেকশন প্লাস ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য, এবং হিলারি সেই ক্ষেত্রে মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছেন, আরেক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। ডোনাল্ড ট্রাম্প ধনকুবের, আজীবন ঘোর সাম্প্রদায়িক। উনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলবেন, এটা খুব অবাক হওয়ার মতো কিছু না। উনি বলেছেন, এর আগে আপনি হয়তো লক্ষ্য করবেন, উনি মসজিদগুলোকেও ভেঙে দেওয়ার কথা বলেছেন। তো রিপাবলিকান ক্যান্ডিডেট হিসাবে ওর মানে জনমত বোধ হয় এখন রিপাবলিকানদের মধ্যে কমে আসছে না, এখনো তুঙ্গে। বাট ইন কম্পারিজন উইথ হিলারি, শি ইজ নোহোয়্যার। তো রিপাবলিকানরা হয়তো বাধ্য হয়েই একে নমিনেশন দেবে, যেটা না যেটা আপনার আমার এবং জনগণের ভোট। রিপাবলিকান ক্যান্ডিডেট হয়ে এমনতর মন্তব্য, এটা আপনিও আশা করবেন না, আমিও আশা করব না, রিপাবলিকানরাও আশা করেনি। রিপাবলিকানদের মধ্যেও ঝড় উঠছে এই কথায়। সাংঘাতিক রকম ক্ষুব্ধ হয়েছে অনেক রিপাবলিকান। কারণ এটা শুধু ডোনাল্ড ট্রাম্পেরই সর্বনাশ, ডোনাল্ড ট্রাম্প নিজে করছে না, গোটা পার্টির সর্বনাশ করছে। সবশেষ দেশের যে একটা অভিবাসী হিসেবে আমেরিকার যে একটা স্ট্যাচু অফ লিবার্টির দেশ, সেখানে বোধহয় একটু বাধাগ্রস্ত হচ্ছে। একজন ক্যান্ডিডেট, হি ইজ নট এ পাবলিক সার্ভেন্ট। আমি তাকে একজন সাধারণ মানুষ হিসাবেই দেখতে চাই, এবং সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক মানুষ থাকে, এবং তাকে ওই শ্রেণীতে ফেলতে চাই। আমরা কেউ যদি বলে যে ইন গড উই ট্রাস্ট, এই কথাটা তুলে দেবে, এদের টাকার মধ্যে লেখা আছে সব জায়গায় স্পষ্ট করে। তো নাস্তিকতার কোনো স্থান নেই এখানে। ঠিক একইভাবে গঠনতন্ত্র কোনো ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে এমন কিছু করতে পারবে না যেটার ওই ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। কাজেই ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, এবং অচিরেই দেখবেন যে রিপাবলিকান পার্টিও সাংঘাতিকভাবে এই ইলেকশনে মার খাবে। একজন দীর্ঘদিন প্রবাসী এবং আপনি একজন আমেরিকান বাংলাদেশি হিসেবে, এবং ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য, এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে তার নাম গন্ধ ছিল না, একজন
বিত্তশালী লোক ছাড়াও, ধনকুপের ছাড়া, যেটা আপনি বলছেন। বাট রাজনীতির কোনো তার নামগন্ধ আমরা দেখিনি আমেরিকান রাজনীতি। বাট হঠাৎ করে সে উড়ে এসে জুড়ে বসছেন একটা, এবং তার এই বক্তব্য ঘটে আমাদের এই নিউ ইয়র্কে এই অ্যাস্ট্রিয়াতে যে বাংলাদেশি মুসলমান যে হেড ক্রাইমের শিকার হলেন, সেই প্রেক্ষাপটে আমাদের কমিউনিটি বা আমাদের মুসলিম কমিউনিটির এর কী ভূমিকা রাখা উচিত, বা কীভাবে আমাদের এই একটা ক্রাইসিসও চলছে বলা যায়, কীভাবে উত্তরণ যেতে পারে আপনি মনে করেন? আমি আমাদের কমিউনিটি বা ওদের কমিউনিটি এভাবে দেখতে চাই না। মুসলমানরা এদেশে আছে এবং থাকবে, ছিল। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অবশ্যই ইগনাইট করেছে হেড ক্রাইম বাড়াবার বিষয়টিকে। সেটার বলি হয়েছে অ্যাস্টোরিয়ার একজন মানে খুব জনপ্রিয় গ্রোসার। সো এটা দুঃখজনক। এমন ঘটনা ঘটতে থাকবে। কিন্তু আপনি লক্ষ্য করুন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু এই বিষয়টিকে সাংঘাতিক আমল নিয়েছে এবং বেশ কঠোরভাবে আমলে নিয়েছে, এবং আইন প্রণেতারাও এ ব্যাপারে উদ্বিগ্ন। স্বয়ং প্রেসিডেন্ট তার বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ট্রাশ বলে অভিহিত করেছেন। আর কি চান বলুন? আর মুসলমান কমিউনিটি, মুসলিম কমিউনিটি, ওয়েল, দেয়ার আর মুসলিম কমিউনিটিস ডিভাইডেড বলেন বা কম্বাইন্ড বলেন, এটা একটা কমিউনিটির জন্য তো খুব ভালো সংবাদ না। আমার মনে হয় যে মুসলমানদের যদি এক কণ্ঠে আওয়াজ তুলতে পারে, ঐক্যটা জরুরি, এবং এইটা খুব শিগগিরই হওয়া উচিত। উই হ্যাভ টু স্টপ ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের একটাই আমাদের পথ আছে ওকে বন্ধ করার। ডোন্ট ভোট ফর ট্রাম্প, আইদার ইউ আর রিপাবলিকান অর ইউ আর ডেমোক্র্যাট আর আদার পার্টি। ধন্যবাদ। আরেকটা বিষয় যেটা আলোচিত হচ্ছে আমাদের কমিউনিটি, সেটা এবং আমাদের এই যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিয়েই রাজনীতির যে খেলা, আমরা রাজনীতি আসলে খুব প্রিয়, ইলেকশনটা আমরা খুব পছন্দ করি, দেশের রাজনীতির বাইরে আমরাও নাই। আমাদের এই কমিটি দেখা যাচ্ছে এই গত সপ্তাহে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা বড় সংগঠন এবং দেশের সরকারে আছে, সাধারণ সম্পাদক আর সভাপতির মধ্যে একটা বিরোধ সৃষ্টি করে দুটো সভা হয়েছে এক্সিকিউটিভ কমিটির, এবং সেখানে পরস্পরবিরোধী বক্তব্য এবং পাল্টাপাল্টি সিদ্ধান্ত এসেছে। কেউ বলছে যে বহিষ্কার, সভাপতি কেউ বহিষ্কার করবে, কেউ বলছে জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারিকে বহিষ্কার করবে, পাল্টাপাল্টি বহিষ্কারের কথা আমরা শুনছি। এবং সেই প্রেক্ষাপটে আপনি এই আওয়ামী লীগের এই অবস্থানটা বা এই রাজনীতিটা আপনি কীভাবে দেখবেন? আওয়ামী লীগ কিংবা বিএনপি, it doesn't have any contribution for the cause of the immigrant society. আমরা যারা বাংলাদেশি অভিবাসী, তাদের ভালো মন্দের কোনো দায়ও নেই, আর ওদের কোনো দায়িত্ব নেই, কোনো ইচ্ছেও নেই। আপনি দেখুন কোন জনহিতকর কাজটি করেছে ওরা, শুধু স্লোগান দেওয়া ছাড়া, দলীয় লেজুর ভিত্তি করা ছাড়া, অথবা দুই নেত্রীর লেজুর ভিত্তি করা ছাড়া। এক্স্যাক্টলি। আপনার হাসিনা আসলে পরে তাকে সম্বর্ধনা দেওয়া হয় বিরাট নৌকা বানিয়ে ইদানিং, আর খালেদা আসলে তাকেও ঠিক একইভাবে। কিন্তু বিভাজন এখানে আছে, বিভাজন নেতৃত্বের কোন্দল, স্বার্থের সংঘাত। আপনি আমরা যে জার্নালিস্ট, আমাদের পরিচিতির পরিমণ্ডল অনেক বিস্তৃত। সেক্ষেত্রে সিদ্দিক আর সাজ্জাদকেও আমরা চিনি, ঠিক তেমনিভাবে বিএনপির লতিফ সম্রাটকে চিনি, বিএনপির জিল্লুর রহমানকেও চিনি। তবে ইন দ্য ফার্স্ট প্লেস, আপনি যদি আমাকে অনেস্ট মন্তব্য করতে বলেন, ইট ডাজন্ট গো সিদ্দিক অ্যান্ড সাজ্জাদ টুগেদার। সিদ্দিক সাহেব পরিশীলিত একটি মানুষ, তার চলন বলন কথন ইত্যাদি, এবং হি ইজ এ ভেরি রেসপেক্টেবল পারসন। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হি ইজ এ পিএইচডি হোল্ডার। সেই ক্ষেত্রে আই এম অ্যাফ্রেড যে সাজ্জাদ এখানে জুটল কি করে
এটা একটা বিস্ময়ের ব্যাপার। আমার মনে হয় এখানে একটা আঞ্চলিক রাজনীতি কাজ করেছে, আর অবধারিতভাবেই কিছুদিন একসাথে চললো, তারপরে ভেঙে গেল। এই তো এটা হবে। কিন্তু এখানে প্রশ্ন আরেকটা যেটা মানে একটু বিব্রতকর, যে একটা পক্ষ বলছে যে প্রধানমন্ত্রীর সম্বর্ধনা গত সেপ্টেম্বরে যখন প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউ ইয়র্ক সফর করেন, তখন তার সম্বর্ধনা সভাকে কেন্দ্র করে বা ওই সময় যে চাঁদা উঠানো হয়েছিল খরচের জন্য, সেটা লেনদেন নিয়েও একটু অভিযোগ, পাল্টা অভিযোগ সভাপতির বলছে যে সভাপতির কাছে টাকা আছে, হিসাব দিচ্ছেন না। আর সভাপতি বলছেন যে নিজাম চৌধুরীর জয়েন্ট সেক্রেটারি, যিনি প্রথম জয়েন্ট সেক্রেটারি, তিনি 40,000 টাকা নিয়ে দেশে চলে গেছে। এই ধরনের পাল্টাপাল্টি, এই বিষয়টা কিভাবে দেখবেন? প্রধানমন্ত্রীর ইমেজ এখানে জড়িত। সালাউদ্দিন, এই ঘটনাগুলো বাংলাদেশে যে হয় না, অহরহ ঘটছে। চুরি চামারি, টাকা মেরে দেওয়া, মানুষকে ঠকানো, বিশেষ করে পার্টির লোকেরাই করেন। এখানে কি নাম, নিজামকে বলছেন যে উনি টাকা চুরি করে নিয়ে গেছে। তো আমি নিজামের সাথে সিদ্দিকুর রহমানের খুব দহরম মহরম ভাব দেখেছি এক সময়। আমার মনে হয় এটা একটা হিংসা প্রসূত একটি মন্তব্য। নিজাম খুব চালাক চতুর মানুষ। আমার মনে হয় যে নিজাম, আমি শুনেছি এটা সত্যি ঘটনা, যে হোয়াইল হি ওয়াজ লিভিং ইন আমেরিকা, উনি $30,000 বেশি ট্যাক্স ফাইল কখনো করেননি। এটা তার পার্সোনাল বিষয়। No, I understand. It's not a personal matter. It is very open matter. Now he is a millionaire, একটা ব্যাংকের মালিক। তো দলীয় আশীর্বাদ থাকলে যা হয়, আমি অবাক হব না যে সিদ্দিকুর রহমানও যদি, এই ভালো মানুষটি, উনিও যদি দলীয় প্রতিহিংসার শিকার হয়, এবং সেটা বোধহয় কাজ চলছে, আমি যদ্দূর জানি ঢাকাতেও এটা নিয়ে প্রধানমন্ত্রীর কান ভারী করার চেষ্টা করছে। আর প্রধানমন্ত্রীর ইমেজ যেটা বললেন, ইমেজ কার কাছে? আওয়ামী লীগের কাছে প্রধানমন্ত্রীর ইমেজ আছে। কিন্তু আমরা তো দেশের রাজনীতি আর এখানকার রাজনীতি এক করে দেখতে চাই না। তাহলে এখানে কেন আওয়ামী লীগ? রাইট, দিস দ্য কোশ্চেন। না, তাহলে কেন আওয়ামী লীগ? দেশের রাজনীতি এটা যদি এক না দেখেন, আওয়ামী লীগ বিএনপি কেন? হোয়াই? এবং সেখানে খালেদার ইমেজ নিয়ে টানাটানি, খালেদার ইমেজ তো ওরাই তো নষ্ট করছে। আপনি সেদিন শুনলাম একজন আমাকে ফোন করে বললেন যে স্টেট বিএনপি হচ্ছে। আমি খুব অবাক হলাম যে বিএনপি এটা কে করছে? অনেকেই তো করে টোরে দিয়ে যায়, এটা কি লন্ডনের না বাংলাদেশের? বলে যে না, লন্ডন থেকে উনি আদৃষ্ট হয়েছেন, তার নাম প্রাক্তন মন্ত্রী এহসানুল হক মিলন, উনি স্টেট বিএনপি ঠিক করতে এসছেন। হ্যাঁ, তো আগেও আমরা দেখেছি আব্দুল লতিফ সম্রাটের বিরুদ্ধে অনেক অর্থ কেলেঙ্কারির, চাঁদাবাজির অভিযোগ আছে। বিএনপির মন্ত্রী পর্যায়ের লোক মিলন, উনি যে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবেন না এমনটি তো বলা যায় না। এই সংবাদের প্রেক্ষাপটে যেটা একটা আলোচিত বিষয় হতে পারে, আমাদের কোনো কোনো মিডিয়ার খবরকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এইটা মিটিংয়ে আসে নাই। মিডিয়ার যে খবরগুলো দিচ্ছে, বা একটা নিউজ এজেন্সির বিরুদ্ধে স্বয়ং প্রেসিডেন্ট বলেছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই, অমুক বার্তা সংস্থার পরিবেশনে অমুক খবরটি ভুল, রং হয়েছে। আমাদের সাংবাদিকতাটা কি মানে কিভাবে এখানে এস্টাবলিশ সুন্দর করা যায়, যেটা অভিযুক্ত না হওয়া? অনেকে আছে যে মিটিংয়ে না গিয়ে খবরটা ডিস্টার্ব করছে। সাংবাদিক ইচ্ছে করেই লিখেছেন, তার সেই স্বাধীনতাটুকু যে নেই তা না। পাবলিক তাকে প্রত্যাহার করবে, পাবলিক তাকে গ্রহণ করবে না, বর্জন করবে। কিন্তু আওয়ামী লীগের বিষয়টি হলো, আমি দেখে এসেছি, ঠিক যেটুকু পক্ষের সেটুকুই ওরা গ্রহণ করবে, বাকিটুকু বর্জন। অতএব আওয়ামী লীগের তিনি প্রেসিডেন্টই হন আর প্রধানমন্ত্রী হন আর একজন তাবেদার কর্মী হন, তারা যদি কেউ অভিযোগ করেন যে এই পত্রিকাটি তাদের বিরুদ্ধে কথা বলেছে, সেখানে আমার ধারণা এবং আমার বিশ্বাস, সে এই কথা বলার একটাই কারণ যে
বিষয়টি তার পক্ষে যায়নি এবং না গেলেই সেটা বর্জন হবে। তো যাই হোক, আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের সাংবাদিকতা পরিশুদ্ধ হবে, মানে সুন্দর হবে এবং সুন্দর সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা কমিউনিটিকে আসল চিত্রটা তুলে দেবো। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ না থাকে না, সাংবাদিকরা কেন পক্ষপাত দোষে দুষ্ট হবে? তবে কিছু মোসাহেব সাংবাদিক তো আছেই, সরকারি পৃষ্ঠপোষকতায় যারা বেড়ে উঠছেন, তারা তো আওয়ামী লীগের কথা বলবেনই। জি, আমরা একটু বিরতি নেব, বিরতির পরে আমরা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিরতির সময় এসে, বিরতির পরে আমরা আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, citywide ELA and Math, summer program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accident, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবত অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসলাম। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আজকের পেজভিউ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মাহমুদ খান তাসির ভাই। আমরা ঢাকার প্রতিটি শিরোনাম দেখে আবার অন্যান্য প্রসঙ্গে আলোচনা আসবো। ইত্তেফাক শিরোনাম করছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেনি বলছেন তথ্যমন্ত্রী ইনু, বিদ্রোহীদের বহিষ্কার করা হবে হানিফ, যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গে ঐক্য নয় জয়, ইত্তেফাকের শিরোনাম এগুলো। অন্যান্য প্রসঙ্গ আছে। প্রথম আলো শিরোনাম করেছে দিনাজপুরে ইসকন মন্দিরে হামলা, 4 হামলার 3টি একই গোষ্ঠীর কাজ। মানব জমিন শিরোনাম করেছে 1.5 মাসে 10 ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ ঠেকাতে কংগ্রেসে বিল, আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর। অন্যান্য প্রসঙ্গ আছে। যুগান্তর শিরোনাম করেছে অপার সম্ভাবনার দ্বার খুলছে, জিডিপি বাড়বে 1.2%, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে 31 দফা সুপারিশ। অন্যান্য প্রসঙ্গ আরও আছে। তো আমরা যদি আলোচনায় যেতে চাই, আরেকটা কথা আপনাকে স্মরণ করি, আগামীকাল অলরেডি বাংলাদেশে শনিবার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমাদের এখানে হিসেবে আগামীকাল মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্যে বলেছেন বাংলাদেশের গণতন্ত্র এখন কবরে, এবং আলটিমেটলি প্রবাস একটা শিরোনাম করেছে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, আর অন্যান্য প্রসঙ্গ আছে। আপনি এই প্রেক্ষাপটে মৌলানা ভাসানী যদি কি স্মরণ করতে বলি, আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের রাজনীতিতে আজকের প্রেক্ষাপটে মৌলানা ভাসানী? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাক ভারত উপমহাদেশের রাজনীতির প্রাণ পুরুষ। মাওলানা ভাসানী তখন প্রবাদ ছিল যে উনি আজ যা ভাবছেন, এশিয়া, আফ্রো এশিয়া এবং ল্যাটিন আমেরিকার মানুষরা, ল্যাটিন আমেরিকার সাধারণ মানুষ এবং বৈশ্বিক স্বজনরা সেটা ওই দিন আর ভাবেননি, পরের দিন বা তার উপরে ভাবতে হয়েছে। মাওলানা ভাসানী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,
যখন অন্য দল পাকিস্তানের সাথে ঐক্য করেছে, ধরম মহরম করেছে বিভিন্নভাবে, মুসলিম লীগ এবং পরবর্তীকালে আওয়ামী লীগ এবং অন্যান্য ছোটোখাটো জামাত দলগুলো, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তান বিরোধী অবস্থান নিয়েছেন। আপনি যদি মনে করেন, একবার উনি স্বাধীনতার আর কি থাকে, উনি বললেন না যে লাকুম দীনুকুম ওয়ালিদিন, তোমরা আসনি, আমাদের এই দুর্যোগে তোমরা আসনি, অতএব তুমি তোমার মতো থাকো, আমার মতো। আসসালামু আলাইকুম। তো এই যে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসনের যে ডাক, এটা তো ভাসানীর ডাক। দেশের বৃহৎ গণমানুষের সার্বিক কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। আজকে আমরা কষ্টের সাথে বলবো যে উনি নেই, আর ওনার দাপুটে খামোশ বলার কেউ নেই, বলার কেউ নেই। আমাদের অভিভাবক নেই, আমরা যে যার মতো কথা বলছি। খালেদা বলছে গণতন্ত্রের কবর হয়ে গেছে, একদম পয়েন্ট অফ নো রিটার্ন। খালেদা কবরই যদি হয়ে যায় আর তো কিছু থাকে না। তবে আমি বলবো যে কবর হতে যাচ্ছে, কারণ গণতন্ত্র কোথায়? আপনার বাক স্বাধীনতা আছে বলুন, সংবাদ পড়তে স্বাধীনতা আছে। কদিন আগেও তো ফেসবুক বন্ধ ছিল, 22 দিন পরে সেটা খুলে দিয়েছে সরকার, বন্ধ রয়েছে এখনো। আমার কি মনে হয় জানেন, এটা বাক স্বাধীনতা বন্ধ করা না, এটা একটা ক্ষমতা দেখানো। কি হয়েছে বন্ধ করে? কোনো এমন কোনো দৃশ্যমান কোনো সুবিধা হয়েছে সরকার দেখাতে পারবে যে ফেসবুক বন্ধ করে এই সুবিধাটা হয়েছে? তা না, এটা শুধু তার ক্ষমতা দেখানো যে তোকে কথা বলতে দেব না। কিন্তু সরকার ব্যাখ্যা দিয়েছে, সরকারের মন্ত্রী তারা হালিম প্রতিমন্ত্রী বলেছেন যে যাতে সন্ত্রাসীরা বা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিদেশি হত্যা, যুদ্ধাপরাধের বিচার, এসব কারণে ফেসবুকে যদি কেউ দেশে নাই, আমেরিকাতে সন্ত্রাস নেই, কখনো বাক স্বাধীনতা বন্ধ করে প্যারিসে হয়ে গেল, কই কথা বলা তো বন্ধ করেনি। হাসিনা বলতে চেয়েছেন ক্ষমতাসীন সরকার যে তুমি কথা বলতে চাও, চুপ করে থাকো, কথা বলো না, কথা বলতে দেব না, এবং আমরা পারি কথা বলতে না দিতে। সেটাই মাসেল দেখানোর এই স্বৈরাচাররা কিন্তু এটা করে। তাদের হঠাৎ করেই দেখবেন যে হিটলার ইউগোস্লাভিয়া জয় করে ফেলছেন, কিন্তু তার সৈন্য ইউগোস্লাভিয়ায় তখনও পৌঁছায়নি। এই যে মানে বিষয়গুলো, তো এই দেশটি আপনার আমার আর অবশেষে আমাদের সকলের এই কথাটা তো আর এখন নেই। এই দেশটি তার 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 এবং অবশেষে তার। এই অবস্থা থেকে উত্তরণের পথ গণতন্ত্রর কবর হয়ে গেছে বলা নয়, বরং গণতন্ত্র মনাদেরকে নিয়ে এই অবস্থার বিরুদ্ধে, এই শ্বাসরুদ্ধকর অবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলা, এটার কোনো বিকল্প নেই। আপনি কে না চায় বাংলাদেশের উন্নয়ন? সবাই চায়। আমার একটা অপ্রাসঙ্গিক কিনা জানি না, কালকে একটা সংবাদ দেখলাম প্রথম আলোয়, দ্যাট ওয়াজ এ লিড নিউজ, যে বাংলাদেশ থেকে 2013-এ 76,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এটা নতুন খবর। 2012-এ পাচার হয়েছে 58,000 কোটি টাকা। এটা ওয়াশিংটন ভিত্তিক একটি ইকোনমি রিভিউ এটার মন্তব্য করেছে। এবং অবাক কি জানেন, এই টাকাটা থাকলে পরে, এই যে পাচারকৃত টাকাটা দিয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার
এবং কুটির শিল্প, মাঝারি শিল্প এবং বড় ধরনের শিল্পের যে বাজেট, সেই বাজেট যে পরিমাণ অর্থের দরকার, এই পরিমাণ অর্থ সেটার পরিপূরক। তার মানে কি দাঁড়াচ্ছে? যে উই আর লুজিং এভরিথিং। আমাদের অলস টাকা, আমরা যেটা বলতাম যে আমাদের ব্যাংকে আছে, কেউ মানুষ বিনিয়োগে আশাবাদী নয়, বিনিয়োগ করতে চায় না। বিনিয়োগ করতে চায় না কেন? মানুষ বাইরে চলে আসে, টাকা হয়, সে এটাও এক ধরনের বিনিয়োগ হবে তাদের। দেখা যাবে যে আমেরিকায় একটা বাড়ি কিনেছে, মালয়েশিয়ায় একটা গার্মেন্টস কিনেছে, বাংলাদেশে বিনিয়োগ করার সাহস পায় না। এই জন্যে সে ভাবে যে তার বিনিয়োগ নিরাপদ নয়। কষ্ট সৃষ্ট করে টাকা আয় করেও হোক, অথবা চুরি বাটপারি করেই হোক, যেভাবেই হোক, এই অর্থকে ওরা মনে করে যে বাইরেতেই, দেশের বাইরে বেশি নিরাপদ দেশের থেকে। যাই হোক, আমরা এই অনুষ্ঠান থেকে মৌলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার জন্মদিনে। আমরা আরেকটা প্রসঙ্গ আলোচনা করি, যেটা এখন আমাদের দেশের রাজনীতিতে এবং আমাদের সমাজে এবং ইভেন কি আমাদের প্রবাসীও একটা ঝড় তুলেছে, বইছে পৌরসভা ইলেকশন। পৌরসভা নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য শোনাচ্ছে। বিএনপি বলছে যে নিয়মকানুন মানা হচ্ছে না, ইসি বলছে নিয়মকানুন মানা হচ্ছে। এখানে প্রথম মানবজমিন একটা রিপোর্ট দেখছি, আওয়ামী লীগ সভানেত্রীর অনুরোধ নাকচ ইসির। এখানে দেখা যাচ্ছে যে দলীয় একজন প্রার্থীর দলীয় বিদ্রোহী প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়ার জন্য অনুরোধ করেছিল এবং সেটা ইসি নাকচ করে দিয়েছিল, একটা খবর। এবং এখানে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে তথ্যমন্ত্রী সহ আরও ইনু এবং আরও কয়েকজন এমপি তারা নির্বাচনী বিধিনিষেধ অমান্য করছেন। ইনু বলছেন না, আমরা কোনো বিধিনিষেধ অমান্য করিনি। এই যে পাল্টাপাল্টির মধ্য দিয়ে পৌরসভা নির্বাচনটা কি সুষ্ঠু হবে, যেটা জনগণের প্রত্যাশা, এবং এটাই যেটা আপনি বলছেন গণতন্ত্রের ভিতটাকে বা গণতন্ত্রের উত্তরণের একটা পথকে সেটা কি প্রশস্ত করবে? মোটেই না, এটা একটা অসম্ভব ব্যাপার। প্রথমত পৌরসভা নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে প্রথমবারের মতো এবং বিভাজন একেবারে গ্রাসরুট লেভেলে, তৃণমূল পর্যায়ে বিভাজন ছড়িয়ে গেছে। এইটার থেকে আপনার উত্তরণ খুব খুব বেশি কষ্টের হবে। যুগের পর যুগ অপেক্ষা করতে হবে এই উত্তরণ থেকে। 2 নম্বর, নির্বাচন। বাংলাদেশে নির্বাচন, এই সরকারের অধীনে তো আমরা নির্বাচন দেখেছি, এবং এই নির্বাচনটা ওনারা যেভাবে চান ঠিক সেভাবেই হবে। এখানে ইসিও তার তাবেদার ইসি, তার কারণ কোনো উপায় নেই, সে তাকে বাধ্য, নির্বাচন কমিশন, সরকার যেটা চায়, যেটুকু হচ্ছে একটু আই ওয়াশ, যে এই ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে, এমপিরা প্রচারে যেতে পারবে না। কিন্তু গেলেও সব কিছু যদি মেনেও নেওয়া যায়, সালাউদ্দিন, আপনি কি মনে করেন যে একজন মানুষ নিরপেক্ষভাবে বা স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? আমি বিশ্বাস করতে চাই এবং সেটা দেওয়া উচিত। এই বিশ্বাস করলে পরে আপনি কষ্ট পাবেন। আমি সেই কষ্ট পেতে চাই না। আমি জানি কি হবে নির্বাচনে। এই নির্বাচন প্রহসনের নির্বাচন। হ্যাঁ, 2-5টা সিট যে বিএনপি পাবে না তা নয়, বিএনপি নিজেও জানে। তাহলে নির্বাচনে কেন গেল বিএনপি? আসলে রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়াগতভাবেই নির্বাচনে যেতে হয়। নির্বাচনটা গণতন্ত্র, ক্ষমতা দখল, এটি আগে নির্বাচনে বিএনপি যায়নি। সেটা অনেকে বলে যে ভুল করেছে। আসলে ভুলটা ঠিক যতটা না, তার চেয়েও বেশি হলো কষ্টবোধ থেকে, যে কি হবে নির্বাচনে, তো ওরাই জিতবে, ওদেরকে জিততে হবে, সবকিছু ওদের পক্ষের।
যাই হোক, আমাদের সময় খুব কম, সময় শেষ পর্যায়ে, তারপরেও প্রত্যাশা থাকবে, আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, গণতন্ত্রের উন্নয়ন চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে সুন্দর একটা ইলেকশন হবে, আমরা ভালো একটা নির্বাচন দেখতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। গণতন্ত্র তো গণতন্ত্রই, তার আবার উন্নয়ন কি? আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও। দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফেসবুক অনুষ্ঠানের সময় এখানেই শেষ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।